অনেকেই একই জিনিস বারবার ঘুরে ঘুরে নিচ্ছে, যার জন্য এই প্রভাবটা পড়ছে। অফিস টাইম ধরার বিষয় আছে, পৌঁছানোর বিষয় আছে, এই লম্বা লাইনে দাঁড়ানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, কাটছে না জ্বালানি সংকট। ডিপো থেকে সরবরাহ বাড়ানোর দাবি পাম্প মালিকদের। অভিযানে প্রায় 3 লাখ লিটার তেল উদ্ধার। জ্বালানি সংকটে স্কুলে অনলাইনে ক্লাস নেয়ার পরিকল্পনা। প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক। মন্ত্রিসভার পরে এই বৈঠকেই সিদ্ধান্ত। সারা দেশে বাড়ছে হামের সংক্রমণ। অধিকাংশ হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। দ্রুতই টিকাদান কর্মসূচি শুরুর আশ্বাস। জলাবদ্ধতা নিরসনে আগামী 1 মাসে 24টি খাল পরিষ্কার করবে দক্ষিণ সিটি। কাজের মান ভালো হলে ঠিকাদারদের পুরস্কৃত করার সিদ্ধান্ত ডিএনসিসির। এবং দুবাই বন্দরে ইরানের হামলায় কুয়েতের তেলের ট্যাঙ্কারে আগুন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আদায়ের সিদ্ধান্ত। ইরানি পার্লামেন্টে অনুমোদন। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাবনী এবং আমি উজ্জ্বল হাফেজ। জ্বালানি নিতে ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় নাকাল যানবাহন চালকদের জীবন। তেলের সন্ধানে এক পাম্প থেকে অন্য পাম্পে যেতে বাড়তি জ্বালানি ব্যয় হওয়ায় অভিযোগ করছেন অনেকে। অতিরিক্ত জ্বালানি কেনার মানসিকতা এই সংকট গভীর করছে বলে মনে করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ডিপো থেকে সরবরাহ বাড়ানোর দাবিও পাম্প মালিকদের। এদিকে সারা দেশে অভিযানে এ পর্যন্ত প্রায় 3 লাখ লিটার তেল জব্দ হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হোসেন জাহিদ। জানাচ্ছেন বিস্তারিত। রাইড শেয়ারিং বাহনের চালক স্বপন মিয়ার স্বপ্ন বলতে ছিল কেবল ঢাকায় নিজের 3 সদস্যের পরিবারের 3 বেলা আহার জোগাড়, আর সপ্তাহান্তে গ্রামে বাবার কাছে সমিতির কিস্তি বাবদ 1000 খানেক টাকা পাঠানো। জ্বালানি নিতে ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তার সেই সীমাবদ্ধ স্বপ্ন যেন ফিকে করছে। গাবতলী গেছি, মহাখালী গেছি, আপনার এরকম কোনো জায়গা বাদ নেই, সাথে ঢাকা সিটি সব জায়গায় পাম্প বন্ধ। এটা তো মানে আমাদের জন্য অনেক ক্ষতি। কর্মজীবী প্রমিলা, যারা মোটর বাইকে চড়ে কর্মস্থলে যান, তাদের দুর্ভোগ ভিন্ন আঙ্গিকে। অফিসের আগে হোক কিংবা পরে দীর্ঘ লাইন ধরে জ্বালানি নিতে গেলে তাদের ঘরে চুলা জ্বালাবে কে? পুরুষ লাইনে দাঁড়ালে পুরুষরাও তাড়িয়ে বের করে দেয় যে আপনারা জান যে আপনারা নিয়ে নেবে দাঁড়াবেন, কিন্তু পাম্প সেটা দিতে চায় না, পাম্প ঝামেলা করতেছে। 1.5 ঘন্টা সময় আমার যেভাবে ওয়েস্ট হচ্ছে আর এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকা, এইটা তো আপনারা বুঝতেই পারছেন কতটুকু কষ্টদায়ক। এদিকে জ্বালানির যোগানে সংকট নেই বলে জানিয়েছেন যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে সরকার। ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এবং পার্সেস কমিটিতে আমাদের বেশ কিছু প্রস্তাব আমরা পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হলে আমরা হয়তো যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। আশা করছি ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তবে ডিপো থেকে ট্যাঙ্ক লরিতে পূর্ণ জ্বালানি না পাওয়ার কারণে সংকট ঘনীভূত হচ্ছে বলে অভিযোগ করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। যোগান বাড়ানোর পাশাপাশি পাম্পের নিরাপত্তা জোরদারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার আলোকে ক্রেতা সাধারণকে সচেতন ও ধৈর্য ধারণ করতে হবে। পেট্রোল পাম্পে ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে হুমড়ি খেয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। প্যানিক বাইংয়ের কারণে জ্বালানির চাহিদা বহুগুণ বেড়েছে বলেও মনে করে সংগঠনটি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে আগুন জ্বলছে তার প্রভাবে দেশে অনেকের চুলায় আগুন জ্বলবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা দূর করতে সরকারকেই মূল ভূমিকা রাখতে হবে, এমন অভিমত ভুক্তভোগীদের। হোসেন জাহিদ, এখন, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আরামবাগ থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ এবং বরিশাল নগরীর সাগরদী থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। শুরুতে যাচ্ছি জাহিদের কাছে। জাহিদ, সরকার নানা পদক্ষেপ নেওয়ার পরও জ্বালানি পরিস্থিতির উন্নতি হচ্ছে না কেন? কি তথ্য রয়েছে আপনার কাছে?
স্বামী আরামবাগে আরামদায়ক কোনো খবর নেই এই জ্বালানি নিয়ে, এবং অন্যান্য ফিলিং স্টেশনে যে খবরটি দেখছিলাম এখানেও সে একই চিত্র। ঘন্টার পর ঘন্টা নগরবাসী অপেক্ষা করছেন তার যানবাহনে জ্বালানি নিতে। এবং একটু আগেই মূলত এই পাম্প মালিকদের সংগঠনের পক্ষ থেকে যে জানানো হয়েছে যে আসলে তাদের চাহিদা অনুযায়ী যে এই যোগান সেটি একেবারেই দেওয়া হচ্ছে না। অর্থাৎ যে সকল পাম্পগুলোতে দিনে 4,500 লিটার ধারণ ক্ষমতার লরিকে পূর্ণ করে দেওয়া হতো সেটি এখন প্রায় 3,000, কোনো কোনো ক্ষেত্রে 2,000 লিটার তেল দেওয়া হচ্ছে। কাজেই সেই সংকটটি মূলত আসলে সড়কের এই দীর্ঘ সারি প্রমাণ করে আসলে কেন আসলে এই সারিটি দীর্ঘ হচ্ছে। এর পাশাপাশি যেহেতু ইতিমধ্যেই দেশব্যাপী যে অভিযান চলছে বিভিন্ন জায়গায় মজুতকারীদের বিরুদ্ধে, সেখানেও যে বিপুল পরিমাণ তেলের যে উদ্ধার করার যে খবর আমরা পাচ্ছি সেটিও কিন্তু আরেকটি নিদর্শন যারা আসলে বৈধভাবে এভাবে লাইন ধরে তেল নিচ্ছেন তাদের জীবনেও কিন্তু প্রভাব পড়েছে। এবং এখানে দুই ধরনের মানুষকে আমরা দেখতে পেয়েছি বেশি ভোগান্তিতে পড়ছেন, বিশেষ করে যারা কর্মজীবী, অন্য পাশাপাশি যারা আসলে এই রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করে থাকেন। কর্মজীবীরা তারা আসলে অফিসের আগে পরে চেষ্টা করছেন এখানে লাইন ধরার, কিন্তু সেই আসলে ঘন্টার পর ঘন্টা কখন তারা তেল পাবেন এই অনিশ্চয়তা তাদের জীবনকে অনেক বেশি কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। এর পাশাপাশি যাদের জীবনটা আসলে জ্বালানির উপর নির্ভরশীল তাদের জীবনেও আসলে অনেক বেশি টান পড়েছে। কাজেই সার্বিক দুর্ভোগের চিত্র নগর জুড়েই, সারা দেশেও একই চিত্রই দেখছি, কিন্তু নগরবাসীর জীবনের চিত্রটা একটু ভিন্ন। এর পাশাপাশি যারা প্রবীলা আছেন তারা কিন্তু রাতের বেলা লাইন ধরতে পারছেন না, তাদের ক্ষেত্রেও আসলে ভিন্ন আরেকটি দুঃখের একটি গল্প কিন্তু তৈরি করছে। কাজেই নগরবাসীর সবারই যাদের জ্বালানি প্রয়োজন যানবাহনে তাদের সবারই কম বেশি দুর্ভোগ কিন্তু আছেই। যদিও জোগাড় এবং চাহিদা নিয়ে সরকারের যে বক্তব্য তার সঙ্গে পাম্প মালিকদের যে বক্তব্য বেশ কিন্তু তারতম্য রয়েছে। এবং আগের যে সকল পাম্পগুলো মূলত যে জ্বালানি দিয়ে 3 দিন চলতে পারতো এখন একই চাহিদা দিয়েই মূলত কিন্তু একদিনও পার করতে পারছে না। কাজে এই সংকটের শেষ কোথায় সেটি হয়তো আমরা পরে জানতে পারবো। আপাতত এই ছিল আরামবাগ থেকে সর্বশেষ। শাম্মী। রাজধানীর আরামবাগ থেকে যুক্ত হয়েছিলেন হোসেন জাহিদ। জ্বালানি পরিস্থিতির আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, জ্বালানি তেল নিতে ফিলিং স্টেশনের ভিড় কেমন দেখছেন? আর আরেকটি বিষয় জানাবেন, অন্যান্য জেলার মতো বরিশালও ফুয়েল কার্ড চালু করা হবে কিনা? সামনে একটু জানিয়ে রাখি যে বরিশালে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই জ্বালানি তেলের সংকট রয়েছে, বিশেষ করে ঈদের পর থেকেই দেখা যাচ্ছে এই সংকটটি। এবং সেটি কিন্তু আমরা বরিশালের যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে ঘুরে দেখেছি যে যারা তেল গ্রহীতা আছেন তারা কিন্তু এখানে আসছেন, কিছুক্ষণ অপেক্ষা করছেন, একটু লাইন কিন্তু তারা লাইনে দাঁড়াতেই হচ্ছে, তারপরে কিন্তু তেল পাচ্ছেন। বরিশালের যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেলের সরবরাহ হয়ে থাকলেও তার পরপরে কিন্তু তেলের যে ঘাটতিটা সেটি কিন্তু দেখা যায়। তারা আসলে এর পরপরই যে তেলের সংকট সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবং বরিশালের যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোর যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা মতো তারা কিন্তু তেল পাচ্ছেন না, 3 ভাগের 1 ভাগ তেল সরবরাহ করা হচ্ছে, যার কারণে যে তাদের তেল দেওয়া হচ্ছে সেটি কিন্তু একদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এবং এই পাম্পটিতে মোটামুটি কিন্তু প্রতিদিন 20,000 লিটার অকটেন এবং পেট্রোলের প্রয়োজন হয় কিংবা চাহিদা রয়েছে, সেখানে কিন্তু তারা 8,000 লিটার পেট্রোল অকটেন সরবরাহ করতে পাচ্ছেন, যার কারণে কিন্তু তারা যতক্ষণ থাকছে ততক্ষণই তেল সরবরাহ করছে, তারপরে কিন্তু তারা পাম্পটি বন্ধ করে দিচ্ছেন। এদিকে ক্রেতারা যারা রয়েছেন, তেল গ্রহীতা যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু তেল পাচ্ছেন না। 200 টাকা করে প্রতিজন কিন্তু তেল নিতে পারছেন। এবং এর ফলে যারা মার্কেটিংয়ে চাকরি করে কিংবা যারা চাকরিজীবী রয়েছে তারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন যে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে 2-3টি পাম্প ঘুরে তারাতে কিন্তু তাদের যে চাহিদা মতো তেল সেটি নিতে পারছেন। অনেক জায়গায় তেল সরবরাহ না থাকায় সেটি কিন্তু বন্ধও করে রাখা হচ্ছে, এক্ষেত্রে কিছুটা ভোগান্তিতে তারা পড়ছেন। এবং এই মুহূর্তে দেখছেন যে পাম্পটিতে রয়েছে সাগরদ্বীপ, সেই পাম্পটিতে কিন্তু তেল গ্রহীতাদের একটি লাইন আমরা দেখতে পাচ্ছি। এবং সবাই কিন্তু আসলে মোটর বাইক যারা চালকরা রয়েছেন তারাই কিন্তু বেশিরভাগ এই পেট্রোল অকটেনটি ব্যবহার করছেন। এবং যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোতেও 1,000 টাকার যে তেল রয়েছে সেই তেল সরবরাহ করা হচ্ছে, যার কারণে সন্ধ্যার পর থেকেই কিন্তু পাম্পগুলো রীতিমতো বন্ধ হয়ে যাচ্ছে। আবার অনেক পাম্পে দেখা যাচ্ছে যে অকটেন রয়েছে কিন্তু পেট্রোল সরবরাহ থাকছে না, এরকম কিছুটা সমস্যায় কিন্তু তারা পড়ছেন। এবং এই ভোগান্তিতেও কিন্তু যারা ক্রেতা রয়েছেন, তেল গ্রহীতা রয়েছেন তারা পড়ছেন। তেল পাম্পের মালিকরা বলছেন যে ক্রেতারা যদি সমানভাবে তেল নিয়ে থাকে তাহলে এই যে সমস্যাটা সেটি কিছুটা দূর হবে। এবং পেট্রোল পাম্পগুলোতে যদি ট্যাগ অফিসারের সাথে আরও কিছু পুলিশ দায়িত্বরত থাকে যারা আসলে গাড়িগুলো দেখে হেলমেট কাগজপত্র দেখে তেল সরবরাহ করবেন, সেক্ষেত্রে এই ঘাটতি কিছুটা পূরণ হবে বলেও তেল কর্তৃপক্ষ যারা রয়েছেন পাম্পের তারা দাবি করেছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শাম্মী। জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।
বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুলে শ্রেণীকক্ষের পাশাপাশি অনলাইনেও ক্লাস নিতে আলোচনা চলছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আমরা আলোচনা করছি যে অনলাইন এডুকেশনকে প্রমোশন করা। আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। জুড়ে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে বেড়েছে আক্রান্ত রোগীদের ভিড়। বেশিরভাগ হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। শয্যা সংকটে হাসপাতালের মেঝেতে রেখেই চলছে চিকিৎসা। চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত না হয়ে পরামর্শ মেনে সেবা দেয়া হলে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সাবিত সারওয়ার। সারা দেশে বেড়েই চলেছে হামের প্রকোপ। হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বাড়ছে রোগীর চাপ। শয্যা সংকটে মেঝেতে রেখেই চলছে চিকিৎসা। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন স্বাস্থ্য বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস। এ সময় হাসপাতালে চিকিৎসা সেবার সার্বিক বিষয়ে খোঁজ নেন তারা। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে 3টি ভেন্টিলেটর হস্তান্তর করেন। ডাক্তার সাহেবরা অনেক আন্তরিক, চিকিৎসার মান ভালো, অনেক উন্নত যন্ত্রপাতি আছে যেগুলো ঢাকায়ও নাই। আইসিইউ এর অপেক্ষমান তালিকায় থেকে গত 2 মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্তত 50 শিশু মারা যায়। বর্তমানে চিকিৎসাধীন আছে শতাধিক শিশু। চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে হাম। গত এক সপ্তাহে 75 জনের নমুনা সংগ্রহ করা হলে 8 জনের শরীরে হাম ধরা পড়ে। আক্রান্তদের বয়স 15 মাসের কম। অন্যদিকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে 29 শিশু চিকিৎসাধীন রয়েছে। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। হাসপাতাল আসা পর্যন্ত 2টা ইনজেকশন হাসপাতাল থেকে দিছে, আর সবগুলো ইনজেকশন আমরা কিনে দিছি, একটা হসপিটাল থেকে দিচ্ছে না। এখন ভাইরাস আউটব্রেক হচ্ছে, অনেকে আক্রান্ত হবে। তবে যারা অপুষ্টি আক্রান্ত শিশু বা যাদের অন্য কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কমে গেছে, তাদের যদি হাম হয় তাদের জন্য একটু ঝুঁকি বেশি। বরিশাল বিভাগেও ছড়িয়ে পড়েছে হাম। সকাল থেকে নগরীর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দেখা গেছে রোগীদের বাড়তি চাপ। বেশিরভাগ শিশুই ঠান্ডা, জ্বর ও কাশিতে আক্রান্ত। ভালো এই খারাপ, কিন্তু আমরা ঠিক মতন ট্রিটমেন্ট পাই না, ডক্টর আসে না। সকালে এখন 11টা বাজে, একবারও ডক্টর আসে নাই, সিস্টাররা আসে নাই, কোনো সুই চলে না, কোনো ইনজেকশন চলে না, কোনো ওষুধপাতি কিছুই চলে না। স্যার এখন আমরা কি করবো? সংক্রামক রোগ নিয়ে আমরা আসছি এখানে, তো আমাদের আরো একটু ভালো অবস্থা হলে আমাদের জন্য সুবিধা হইতো, রোগীর জন্য ভালো হইতো। এছাড়া নাটোর, চাঁপাই নবাবগঞ্জ ও ভোলা সহ দেশের বেশিরভাগ জেলায় বাড়ছে হামের প্রকোপ। ঠান্ডা জ্বরে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। সাবিত সারওয়ার, এখন। রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। নগরবাসীর এই ভোগান্তি কমাতে মাঠে নেমেছে 2 সিটি কর্পোরেশন। জলাবদ্ধতা নিরসনে আগামী 1 মাসে 24টি খাল এবং 4টি বক্স কালভার্ট পরিষ্কার করবে দক্ষিণ সিটি। এদিকে কাজের মান ভালো হলে ঠিকাদারদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। আর উত্তরে সড়ক ড্রেন উন্নয়নে সমন্বিত কাজের ঘোষণা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর। সামান্য বৃষ্টিতেও রাজধানীতে তলিয়ে যায় বহু সড়ক, তৈরি হয় জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। বছরের পর বছর এ সমস্যা চললেও সমাধানের শুধুই আশ্বাস পেয়েছে নগরবাসী, কাজের কাজ কিছুই হয়নি। এবার জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে সেগুনবাগিচায় বক্স কালভার্ট পরিষ্কারের মাধ্যমে এর উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। প্রশাসক জানান, জলাবদ্ধতার 33টি হটস্পট চিহ্নিত করে কাজ চলছে। দ্রুতই 24টি খাল ও 4টি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে, যার সুবিধা পাবেন 10 লাখ দক্ষিণ ঢাকাবাসী। প্রায় 33টা হট স্পট আমরা বের করেছি, যে বৃষ্টি হলে এই 33টা স্পটে পানি জমে যায়
এবং পানি জমে যাওয়া এই পানিগুলোকে দ্রুত নিষ্কাশনের জন্য কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি জলাবদ্ধতা যাতে ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন না থাকে সেটার থেকে আমরা মহানগরীর মানুষকে রেহাই দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আউটলেটের যে পাম্পগুলো আছে সেগুলোকে অলরেডি আমরা সার্ভিস করে ঠিক করে রেখেছি যাতে ইমার্জেন্সি পিরিয়ডে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এদিকে একই দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের IDRSP প্রকল্পের আওতায় মিরপুর 10 থেকে তালতলা সড়ক ড্রেন ও বাইলেন উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রশাসক শফিকুল ইসলাম খান। বলেন, এখন থেকে মহানগরীর সব কাজ সমন্বয় করে করা হবে। একবারে এক রাস্তায় কাজ হবে, আবার 15 দিন পর একই জায়গায় আবার রাস্তা করে আরেক কাজ হবে, সেই কাজটা যাতে বিগত দিনের মতন না হয়। শুধু অর্থ লুপাট আর জনগণের অর্থ অপচয় আমি করতে চাই না। বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণের জন্য আপনারা ক্লাস প্রোগ্রাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেন। আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব। ভালো ঠিকাদারদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুরস্কৃত করার ঘোষণাও দেন ডিএনসিসি প্রশাসক। এছাড়া ফুটপাতে কেউ দোকান বসালে স্থানীয়ভাবে তার সমাধানের আহ্বান জানান তিনি। রাস্তাটা হয়ে যাবে একদম। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়লে অর্থনীতিতে তার প্রভাব ভয়াবহ হবে বলে সতর্ক করেছে নীতি গবেষণা সংস্থা সিপিডি। এরই মধ্যে জ্বালানি আমদানি বাবদ ব্যয় বেড়ে যাওয়ায় চাপের মুখে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তাই সংকট বিবেচনায় কঠোর আর্থিক ব্যবস্থাপনায় বাজেট তৈরির পরামর্শ সংস্থাটির। সিপিডির প্রাক বাজেট আলোচনায় উঠে আসে এসব পরামর্শ। এদিকে এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় সংস্থাটির চেয়ারম্যান জানান, আসছে বাজেটে করের হার না বাড়িয়ে আওতা বাড়ানো হবে। মিয়া আমিরুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চলমান অর্থনৈতিক অস্থিরতায় আসন্ন বাজেট নিয়ে চলছে আলোচনা। এরই অংশ হিসেবে মঙ্গলবার এনবিআর ভবনে 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট নিয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী অর্থ বছর থেকে সারা বছরই রিটার্ন জমা দেওয়া যাবে। 24-25-এর ক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে আমাদের সেখানে 40% আমরা অনলাইন রিটার্ন পেয়েছি, 60% পেপার রিটার্ন। সেই পেপার রিটার্নগুলোকে আমরা ডিজিটালি কনভার্ট করে ফেলবো ডাটা এন্ট্রি দিয়ে। দেন আমরা যখন পুরো ডাটা পাবো তারপরে 24-25 আমরা রিয়েল রিস্ক বেস অডিট চালু করবো 24-25 অনওয়ার্ড। মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের প্ল্যান। চলতি বছরে কর আদায়ের লক্ষ্য বিগত সময়ের চেয়ে বেশি হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আসছে বাজেটে করের হার না বাড়িয়ে এর আওতা বাড়ানো হবে। রেভিনিউ ফাঁকির ব্যাপারেও আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি। সব লেভেল থেকে আমাদের গোয়েন্দারা কাজ করছে, এমনকি প্রত্যেক ভ্যাট কমিশনারেট, ট্যাক্স কমিশনারেট এবং কাস্টমস হাউসগুলো তারাও আমাদের যে বিশেষ করে গোয়েন্দা কার্যক্রম ত্বরান্বিতের মাধ্যমে যারা বড় বড় ট্যাক্স ফাঁকিবাজ তাদেরকে আমরা চিহ্নিত করছি। তাদের তদন্তগুলো শেষ করে আমরা অ্যাসেসমেন্টগুলো কমপ্লিট করে সেখান থেকে আদায় করছি। সেখান থেকে মোটামুটি ভালো আদায় হয়েছে। এদিকে নাগরিক প্ল্যাটফর্ম প্রাক বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে সিপিডি। এ সময় করের হার কমিয়ে এর খাত বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। সরকারি আর্থিক ব্যবস্থাপনাটা হলো এর হৃৎপিণ্ড, এইটি হলো আসল জিনিস। এই মুহূর্তে এই হৃৎপিণ্ডের ধমনী এবং শিরাগুলো কোনটা ঢোকে আর কোনটা বের হয় এটা জিজ্ঞেস করি না, সবগুলো আমি ঢুকিয়ে দিয়েছি। সরকারের দায় দেনা পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। আপনারা নিজেরাই লিখেছেন, দেখেছেন কিভাবে বছর বছর $1 বিলিয়ন উপর বাড়ছে। এবং এইবারের আপনি তো জ্বালানির ক্ষেত্রে যদি ভর্তুকি বাড়াতে হয় তাহলে তো এইটা আরো বাড়বে। এটা ফিসকাল স্পেসকেও কমাবে, ডেট সার্ভিস লায়াবিলিটিকেও বাড়িয়ে দেবে। যদি বিনিয়োগ এবং কর্মসংস্থান দুর্বল থাকে, যদি জ্বালানি না পায়, যদি ব্যাংকিং খাত অচল থাকে, সেটা অদক্ষ থাকে, তাহলে স্বাভাবিকভাবে আপনার এই বিনিয়োগ এবং কর্মসংস্থান কিন্তু আরো একটা নির্জীব পরিস্থিতির ভিতরে অব্যাহত থাকার আশঙ্কা থেকে যাচ্ছে। বিগত সময়ের বাজেট 20% বাস্তবায়ন হতো না জানিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। আয়ের উপর শুধু কর দিলে বাংলাদেশে এখন আর আপনি আগাতে পারবেন না। মিয়া আমিরুল, এখন, ঢাকা। ব্যক্তিগত কারণ দেখিয়ে দুর্নীতির অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন মঙ্গলবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান KM মুজিবুল হক এই আবেদন করেন। আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ চাওয়া হয়।
প্রশ্নটা ভাই ঠিক না, কারণ প্রশ্নটা ঠিক মতো করবেন, কারণ প্রশ্নটা আমাদের লিবিয়া কেন, সব দেশেই আমরা যাতে আমাদের লোকজন যাতে যেতে পারে লিগ্যাল উপায়, সেটা তো অবশ্যই যাবে। কিন্তু যেটার সমস্যা যেটা হচ্ছে, যেটা মানব পাচারের সাথে যারা জড়িত তাদেরকে আমাদের ধরতে হবে। আমি আগের দিনও বলেছি যে লিবিয়াতে লোক যাবে, সব দেশেই লোক যাবে, কিন্তু সমস্যা হচ্ছে যখন এই সুযোগটা অসাধু লোকজন নেয়, মানব পাচারকারীরা নেয় এবং তাদের লাভের কারণে তারা মানুষের জীবন নিয়ে তারা খেলা করে, সেই জায়গাটাই কিন্তু আমাদের অবজেকশন এবং তাদেরকে আমাদের ধরতে হবে আগে, এবং সেটা যাতে না হয় বাংলাদেশ বা যে কোনো দেশের নাগরিককে নিয়ে যাতে এই ধরনের মানব পাচারকারীরা তারা মানব পাচার করতে না পারে, সেই জায়গাটায় বাংলাদেশ সহ সকল সংশ্লিষ্ট দেশের আরো কঠোর অবস্থায় যেতে হবে। ধন্যবাদ। কথা বলছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সরাসরি ছিলাম সেখানে। পতিত সরকারের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার বিতর্ক তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এতে জনগণকে সঠিক ইতিহাস থেকে বঞ্চিত করা হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। 25শে মার্চ দিক নির্দেশনাবিহীন যেই জাতিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধের নিশানা নির্ধারণ করে দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিলেন, ঠিক একই মনোজগতের কারণে, একই দেশের প্রেমের কারণে, একই মানবিকতার কারণে 1975-এর 7ই নভেম্বরের পরে ধারাবাহিকভাবে 1979-তে এসে আবার বহুদলীয় পার্লামেন্ট তৈরি করলেন সেই জিয়াউর রহমান। আন্তর্জাতিক প্রসঙ্গ, তেলের ভান্ডার ও খার্কদ্বীপ দখলে ট্রাম্পের হুঁশিয়ারির পর দুবাই বন্দরে কুয়েতি তেলের ট্যাঙ্কারে হামলা করেছে ইরান। পাশাপাশি হরমুজে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইরানি পার্লামেন্টারি কমিটি। এই অবস্থায় হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে আগ্রহী ট্রাম্প, যদিও এখনই থামতে রাজি নয় ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকর। এবার ইরানের হামলায় বিধ্বস্ত হলো দুবাই বন্দরে নোঙর করা কুয়েতের বড় আকারের তেলের ট্যাঙ্কার আল সালমি। কুয়েত নিউজ এজেন্সির তথ্য, এতে 3 লাখ লিটারের বেশি জ্বালানি পরিবহন করা যায় এবং হামলার সময় ট্যাঙ্কারটি পরিপূর্ণ ছিল। এ অবস্থায় পার্শ্ববর্তী জলসীমায় তেল ছড়িয়ে পড়ার শঙ্কা আছে। কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত হয় বন্দরের অবকাঠামো। এছাড়াও সৌদি আরবের রিয়াদ, আমিরাতের দুবাই ও বাহরাইনে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। ইরাকের মার্কিন ঘাঁটিতে 5 দফা হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। সোমবার মধ্যরাতে হামলা হয়েছে ইসরায়েলের তেল আবিব ও পশ্চিম তীরেও। বিপরীতে মধ্যরাতেই 2000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা ব্যবহার করে ইরানের ইস্পাহানে সিরিজ হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে তেহরানেও। এদিকে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে আগ্রহী ট্রাম্প। তবে এতে রাজি নন নেতানিয়াহু। নিউজম্যাক্সকে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, যুদ্ধ মার্চ পর্যায়ে আছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্র নিজে থেকেই ভেঙে পড়বে বলে বিশ্বাস করেন তিনি। তবে ইরানের পররাষ্ট্র দপ্তর সাফ জানিয়েছে, সংঘাত বন্ধের অনুরোধ ও একগুচ্ছ প্রস্তাব এলেও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি তেহরানের কোনো আলোচনা হয়নি। তবে এসবের মধ্যেই হরমুজ প্রণালীতে টোল আদায়ের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট, যদিও বন্ধ রাখা হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল। এছাড়াও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে দক্ষিণ প্রান্তে সংঘাত চলছে আইডিএফের। হামলা পাল্টা হামলার মধ্যেই 2টি আলাদা বিস্ফোরণে সেখানে প্রাণ গেছে জাতিসংঘের 3 শান্তিরক্ষীর। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলার হুমকি দিয়ে সরাসরি সংঘাতে জড়ানো ইয়েমেনি হুতিদের নিয়েও ভাবতে হচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে। সংঘাত আরও তীব্রতর হওয়ায় হুতিদের নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এ ছিল এখন দুপুরে। পরবর্তী আয়োজন এখন বিদেশ।